সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি জেনারেলে যাদের সাপ্লি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব ফিলোসফির সিবিসিএস সিলেবাসের সাজেশন নিয়ে। যারা এখন বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য কিন্তু এই সাজেশনটা একেবারেই নয়। এটা শুধুমাত্র যারা গত বছরে বা তার আগের বছরে ফিলোসফিতে সাপ্লি পেয়েছো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। প্রথমে আলোচনা করছি রচনাধর্মী প্রশ্ন নিয়ে, অর্থাৎ 15 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় মোট দুটো 15 মার্কসের প্রশ্ন আসবে। এই দুটো প্রশ্নের জন্য আমি 4টে অধ্যায় থেকেই দুটো করে প্রশ্ন দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন দিলাম। এর মধ্যে একটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা তোমরা খুব মুখস্থ করবে, আর একটা প্রশ্ন তোমরা মোটামুটি দেখে যেও। সেইভাবে তোমাদেরকে প্রশ্নগুলো দিলাম, অর্থাৎ 8খানা প্রশ্ন দিলাম। এই 8খানা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করবে, আর 4টে প্রশ্ন মোটামুটি তোমরা দেখে যাবে। যদি এটা বাই চান্স কোনোভাবে বড় প্রশ্ন না আসলে যাতে এখান থেকে তোমরা লিখতে পারো। প্রথমে দেখো, প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন দিলাম। প্রথম প্রশ্নটি হলো কান্টের বিচারবাদ, এবং দ্বিতীয় প্রশ্নটি হলো জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদীদের মতবাদ। দেখো, এই দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় প্রশ্নটি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, তবে এটা 5 মার্কসের জন্যও কিন্তু আসতে পারে। সুতরাং এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়ে যেও। এবার আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বস্তুবাদ এবং ভাববাদ। এখান থেকে দুটো প্রশ্ন দিলাম, একটা হচ্ছে প্রতিরূপী বস্তুবাদ আর একটা হচ্ছে বার্কলের আত্মগত ভাববাদ। দেখো, এই দুটো প্রশ্নের মধ্যে প্রতিরূপী বস্তুবাদটা বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমরা অনেক ভালো করে মুখস্থ করো। এবার আসছি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম কার্যকারণ তত্ত্ব। এখান থেকে আমি নিয়ত সংযোগ তত্ত্ব মতবাদ, এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে করছি। এই প্রশ্নটা তোমরা ভালো করে করে যেও। এবং আরেকটি প্রশ্ন আছে প্রসক্তি সম্বন্ধ। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা 15 মার্কসের দিলাম, তবে এটা কিন্তু 15 মার্কসের থেকে 5 মার্কসের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এটা 5 মার্কসেও তোমরা করবে, আর 15 মার্কসে তোমরা একটু দেখে যেও। পরের অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে দেখো দুটো প্রশ্ন আমি দিলাম, একটা হচ্ছে সমান্তরালবাদ আর একটা হচ্ছে ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। দেখো, এই দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা অর্থাৎ সমান্তরালবাদ যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি একটি কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এটা তোমরা একবার একটু দেখে যেও। এবার আলোচনা করছি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন নিয়ে। দেখো, 5 মার্কসেও 4টে অধ্যায় থেকে আমি মোট 8টা প্রশ্ন দিলাম, তবে এই 8টা প্রশ্নের 8টা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে কোনো এক্সট্রা প্রশ্ন আমি দিইনি। প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায় থেকে আমি 4টে প্রশ্ন দিলাম। এই 4টে ভালো করে করবে। প্রথম প্রশ্নটি হলো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এই উক্তিটি কার, এর তাৎপর্য লেখো। পরের প্রশ্ন উদাহরণ সহ বিভিন্ন প্রকার জানা শব্দের অর্থ ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন বিশ্লেষক ও সংশ্লেষক বচনের পার্থক্য দেখাও। তারপরে প্রশ্ন ইন্দ্রিয়ানুভবী জ্ঞানের একমাত্র উৎস মতটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এবার আসছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন দিলাম। প্রথম প্রশ্নটি হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেছেন। পরের প্রশ্নটি হলো সরল বস্তুবাদ এবং প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখো। এবার আসছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে একটা মাত্র প্রশ্ন দিলাম, কার্যকারণ সম্বন্ধ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো, যেটা তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রেও দিয়েছি। এবার আসছি চতুর্থ অধ্যায়। ডেকার্তকে অনুসরণ করে
মন ও জড়দ্রব্য বিষয় দ্বৈতবাদ ব্যাখ্যা করো। সুতরাং এই 8টা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো এবং বড় প্রশ্নের ক্ষেত্রেও 4টে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা বেশি জোর দিয়ে পড়ো এবং পরের 4টে প্রশ্ন তোমরা মোটামুটি একটু পড়ে যেও। এইগুলো পড়লেই মোটামুটি তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে।